মিটফোর্ড হত্যাকাণ্ডে ভীত সন্ত্রস্ত স্থানীয়রা। উত্তেজনা কমে এলেই সন্ত্রাস চাঁদাবাজি ফেরার শঙ্কা, কঠোর ব্যবস্থা না নিলে ফিরবে না স্বস্তি। জুলাই স্বৈরাচারের কোনো বাধাই মানেনি ছাত্র জনতা। স্মারকলিপি পৌঁছে যায় বঙ্গভবনের দোরগোড়ায়। একই কর্মসূচিতে জেগে ওঠে গোটা দেশ। ঢাকা উত্তর সিটির প্রসূতি সেবা কেন্দ্রে গুনতে হচ্ছে বাড়তি টাকা। চিন্তিত নিম্ন আয়ের মানুষেরা। প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় অজুহাত কর্তৃপক্ষের। এবং সেবা সংস্থার সমন্বয়হীনতায় ভোগান্তিতে খুলনা নগরবাসী। অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে মিলছে না সুফল, হারাচ্ছে বাসযোগ্যতা। টেস্ট ওয়ানডেতে হারের পর লঙ্কায় টি-20 সিরিজ রক্ষার মিশনে টাইগাররা। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ নেপাল। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। পুরান ঢাকায় নির্মমভাবে ব্যবসায়ী হত্যার পর চাঁদাবাজি কিংবা আধিপত্য বিস্তারের ভয় থেকে এখনও বের হতে পারেনি এলাকাবাসী এবং সাধারণ ব্যবসায়ীরা। এখনও তাদের ভয় ক্যামেরার সামনে কথা বলতে। তাদের শঙ্কা, এখন আপাতত চুপ থাকলেও বর্বরচিত এই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা কমে এলেই আবার ফিরবে আধিপত্য প্রতিষ্ঠা আর দলীয় সন্ত্রাসের রাজত্ব। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এসব দখলবাজের মূল উৎপাটনের সরকার কার্যত ব্যবস্থা না নিলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে না। আর জানাচ্ছেন আজহার লিমন। পাষাণ পাথরেরও কি দুঃখ হয়? আধিপত্যের পৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি। শতাব্দীর নিষ্ঠুর এক ভিডিও চিত্র। ছুরি, রডের উপর চুপুরে আঘাত, তার উপর প্রায় বিবস্ত্র একটা নিথর দেহ। উন্মাদের মতো সেই দেহের উপর পাথর ছুঁড়ে মারা হচ্ছে পাজরে, কোমরে। শেষবারের মতো এপাশ যখন ফিরছিল, তখনও হয়তো মৃতপ্রায় ব্যবসায়ের সঙ্গে সংযোগ ছিল পৃথিবীর। এর মধ্যে আবার পাথরটি ছুঁড়ে মারা হলো মাথায়। থেতলে যাওয়া, রক্তে ভেসে যাওয়া ওই দেহের উপর উল্লাস নৃত্য। ওষুধ কিংবা চিকিৎসা সামগ্রীর এই ব্যস্ত দোকানগুলো, মিটফোর্ডের সামনে এই ব্যস্ত সড়ক এবং সড়কের উপর ফুটপাতে ফলমূলের যে হকার, অর্থাৎ অনেক ব্যবসায়ী এবং অনেক মানুষের সামনেই সন্ত্রাসীরা সেদিন একজন ব্যবসায়ীকে এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেছে। আজও আমরা যখন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন তারা ভয় পাচ্ছে এবং কথা বলতে চাচ্ছে না। এবং তাদের অভিব্যক্তিতে এটাই স্পষ্ট, সেদিনের সেই বীভৎস ঘটনার ট্রমা থেকে তারা এখনও বের হতে পারেননি। হত্যাকাণ্ডের স্থান থেকে মাত্র 2 থেকে 5 হাত দূরের এই ফার্মেসিগুলোতে কাজ করা কর্মীদের এখনও এ নিয়ে কথা বলতে না চাওয়ার কারণও সেই ভয়। যদিও হত্যাকাণ্ডের 2 দিন পর সারা দেশে বিভৎসতার খবর ছড়িয়ে পড়লে নিয়মিতই এখন শোনা যাচ্ছে পুলিশের সাইরেন, র্যাবের টহল গাড়ির শব্দ। হ্যাঁ, তবু ভয় লাগতেছে। লাশ দেখছি তো, অনেক ভয় লাগতেছে। সেই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা একটা ভিডিওতে দেখা হয়েছে, তো ওটা আপনারা যেরকম দেখছেন ভিডিওতে সেটাই আমরা দেখছি। হ্যাঁ, এরকম তো কিছু দেখিনি। কিছু আমাদের তথ্য দিতে পারবেন বা একটু কথা বলতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, আমরা তো দোকানেই ছিলাম, আমরা তো আর ইয়েতে ছিলাম না। আপনারা কি দেখেছেন এটা? হ্যাঁ, এখানে তো সবাই দেখছে, এখানে রাস্তার মধ্যে করা হয়েছে, মারছে। দেশের পরিস্থিতি এখনো তো এরকম ভালো হয় নাই, এটা তো আপনারা দেখতেছেন, আমরাও দেখতেছি। সবাই যার যার কাজে ব্যস্ত ছিলাম, আমরা ওইদিকে নজর দিইনি। মানুষের ভিড় তো কমছে আপনি পুলিশ আসার পরে, যে লাশ এখানে থাকতে। এর আগে ভালোই ভিড় ছিল, ভিড়ের কারণে দোকান থেকে আর এতটা দেখা যায় না ভাইয়া। এত লোকজনও ছিল। হ্যাঁ, ওই বিকাল 5টার সময় যা শুনছি আর কি, লোকালয়ের মাধ্যমেই হয়েছে এটা। মানুষ কেন প্রতিবাদ করা নয় যে ভয়ে। এখনো ডেফিনেটলি আছে, আমার কাছেও চাইছে। বিগত আমি যদি 3-4 মাস আগে বলি, যুবদল নেতা পরিচয় আমাদের পুরান ঢাকার ওইদিকে দেবীদাস ঘাট লেন, এদিক থেকে কাছেই মিটফোর্ডে ব্যবসায়িক এলাকা, আপনারা জানেন পুরোটাই। তো এখানে এখনও চাঁদাবাজি হয়। এখন জনগণ মুখ খুলতে, এখন আমি বলছি আমার ওই সাহস আছে, আমি চাঁদাবাজদের ভয় পাই না। এজাহারের বর্ণনা গেল বুধবার 9 জুলাই তারিখে বিকাল 5টা 40 মিনিটের দিকে
এই বায়তুল ফালা জামে মসজিদ এর পাশে রজনী বোস লেনের এই সোহানা মেটাল এই দোকান থেকেই নিহত ব্যবসায়ী সোহাগকে ইট, পাথর, রড এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে 20-25 জন লোক এই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বের করে এবং এর পরের ঘটনাগুলো ঘটে মিটফোর্ড রোডের 3 নম্বর গেট এলাকায়। প্রতিদিন দেখা হওয়া এসব ব্যবসায়ীরাও ভয়ে, কেউ বলছেন কোনোদিন কথা হয়নি। যদিও সিসিটিভিতে দিনের আলোর মতো স্পষ্ট কখন, কিভাবে, কারা ঘটিয়েছে এই রোমহর্ষক ঘটনা। দোকানে এখানে আপনি কি বলেন? আমার দোকানে দিক না তো ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা আছে না, ওই ক্যামেরা এই ক্যামেরা এই ক্যামেরা হিন্দিকা বাড়ি করে দেখবেন। এই ক্যামেরাগুলো কি যে বাসার? হ্যাঁ, ওই বাড়িওয়ালার ওই দোকানের ওই দুই যে পুরো দোকানের ক্যামেরা আছে তো। আপনারা কি কিছু দেখছেন ওগুলো বলতে চান বা বলতে পারবেন? না, আমরা বলতে পারবো আমরা কি দেখছি, দেখলাম যে এখানে লোকজন আসলো, গ্যাঞ্জাম হয়েছে, বাস এইটি। আমি বুধবার বাড়িতে গেছি, ওখানে কেউ ছিল? 5টার আগে গেছি, আজকে সকালে আসছি। আর ওনাদের ব্যবসা আমাদের লোক উঠা বসা থাকার কত না, আমাদের নতুন ব্যবসা, ওনাদের ভাঙারি ব্যবসা। ওই দিনের ঘটনার ব্যাপারে আমরা আসলে তেমন কিছু জানি না। আমাদের দোকানটা তো ভিতরে, এটা সম্ভবত কখন ঘটছে, আসরের পরে না মাগরিবের আগে, এটা সঠিক আমরা কইতেও পারি না। খালি হই হইলো রয়েছে, শুনছি এই পর্যন্তই। ভয় ভীতি বলতে আছে, সবারই তো একটা জীবনের একটা নিরাপত্তা বা ভয়ের আছে, এমনি তো যেমন আছে। কিন্তু আমরা এতদিন ধরে চাকরি করি, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের কোনো গ্যাঞ্জাম হয় নাই। কিন্তু ঘটনার পর তো আইনশৃঙ্খলা বাহিনী থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ে কঠোর পদক্ষেপের কথাই বলছেন। দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিতেও দেখা যাচ্ছে এই হত্যা মামলার এজাহারভুক্ত যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজনকে। তারপরও ভয় কেন, জানতে চেয়েছিলাম এই অপরাধ বিশ্লেষকের কাছে। কেন ভয় সৃষ্টি করতে চায়? কারণ ভয় সৃষ্টি করতে পারলেই তার অনেক ধরনের লাভ আছে। একটি হচ্ছে রাজনৈতিক, সে পদ পদবি থেকে শুরু করে সেই লাভটি সে পায়, কিংবা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রসঙ্গে চাঁদাবাজি বা মামলাবাজি, দখল বাণিজ্যের ক্ষেত্রেও তার এই ভয়টা, তাকে কেন্দ্র করে যে ভয়টি সৃষ্টি হলো, এই ভয় থেকে সে লাভবান হয়। গণঅভ্যুত্থানের পরে রাজনীতি কিংবা সমাজে এই কোনো ধরনের ভয় অথবা সংশয়, দোদুল্যমানতা নিজেদের পরিবর্তনের প্রশ্নে, ভালোর প্রশ্নে থাকার কথা ছিল না, কিন্তু নানাভাবে সেটা জড়িয়েছে। বাস্তবতা হলো নির্মম এই হত্যাকাণ্ডে চাঁদাবাজি হয়েছে কিনা এ নিয়ে বরং বক্তব্যে ব্যস্ত দেখা যাচ্ছে পুলিশ কর্তাদের। এমন অবস্থায় আধিপত্য প্রতিষ্ঠা ও ভীতি ছড়ানোর সব ঘটনার কতটা বিচার হবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী এসব সন্ত্রাসের কারণে জনসাধারণের মনে সঞ্চারিত ভীতি কতটা প্রশমিত হবে, সে উত্তর যখন অনিশ্চিত, তখন পুলিশ সদর দপ্তরের হিসাব অনুসারেই চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসেই রাজধানীতে খুনের শিকার হয়েছেন অন্তত 136 জন। আজহার লিমন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যখন হুমকি ধামকি দিতে শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের মন্ত্রীরা, দেয়া হয় অজ্ঞাত মামলা। এমন সময় 13 জুলাই সারা দেশের আন্দোলনকারীদের সাহস যোগাতে 10টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। 14 জুলাই স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা শুরু করলে দফায় দফায় পুলিশের বাধায় পড়তে হয় শিক্ষার্থীদের। সারা দেশেও গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। গত 12 দিনে বিক্ষোভ, মানববন্ধন, বাংলা ব্লকের কর্মসূচিতে ইতোমধ্যেই উত্তাল রাজপথ। 11 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে বিকেলে যে মিছিল আসে, সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। কিন্তু উল্টো এজাহারে দাঙ্গা সৃষ্টি করে পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছে শিক্ষার্থীরা উল্লেখ করে অজ্ঞাতনামা মামলা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধেই। আন্দোলনকারীদের হুমকি ধামকি দিতে শুরু করেছে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। 13 জুলাই তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য, বিচারাধীন বিষয়ে সরকারের কিছু করার নেই। ছাত্রদের যে দাবি
সেটা তো পূরণ হয়ে গেছে, বসার তো কোনো যৌক্তিকতা না, আমরা তো বলছি। পরিস্থিতি যখন এমন, তখন ফেসবুক পোস্টে সারা দেশের আন্দোলনকারীদের 10টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে সবাইকে সংগঠিত হয়ে আলাদা সমন্বয়ক কমিটি গঠন, বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখা, মাইকিং লিফলেটের মাধ্যমে গণসংযোগ, লাইব্রেরিতে প্রচার এবং অর্থ সংগ্রহে সরাসরি ক্রাউড ফান্ডিংয়ের নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসে পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়ার। সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। 14 জুলাই সকাল 11:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয় গণপদযাত্রা। এটি টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন পেরিয়ে শিক্ষা ভবন ও গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেডের বাধায় পড়ে দফায় দফায়। পরে 12 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের মাধ্যমে স্মারকলিপি পৌঁছে দেন। সারা দেশে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনে আরও সক্রিয় করারও লক্ষ্য ছিল। এক নতুন গতি সঞ্চারের মাধ্যম। ভাই, আমাদের তো একটা চিন্তা ছিল যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কর্মসূচি দেওয়া। মাহফুজ ভাই এটা আর্গুমেন্ট জিজ্ঞেস করলেন, এটা কেন? আমি মাহফুজ ভাইকে বললাম, রাষ্ট্রের একদম সুপ্রিম যিনি, তাকেও আমরা কনসার্ন জানিয়েছি, আমরা আমাদের দাবিটা জানিয়েছিলাম, তারপর এগ্রেসিভ আন্দোলনে গিয়েছে। আবার একই সাথে আরেকটা জিনিস হতে পারে, আমরা যখন একটা 64 জেলায় এই আন্দোলনটা বিস্তৃত করতে চাই এমনিতেই, তো স্মারকলিপির প্রোগ্রাম যখন আমরা 64 জেলায় ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর করতে যাব, তখন অটোমেটিক 64 জেলায় এটা এঙ্গেজিং প্রোগ্রাম হবে। তো মাহফুজ ভাই এটা বললেন, ঠিক আছে আমরা আলাপ করছি। পরে ওনারা নিজেদের মধ্যে আলাপ করে এই সিদ্ধান্তটা অ্যাপ্রুভ হলো, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। এই স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি SM ফরহাদের নির্দেশে লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। প্রথমে আমি 48 ঘন্টা দিছিলাম, 48 ঘন্টার আলটিমেটাম। পরে ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, তুমি এটা 48 ঘন্টা না দিয়ে 72 ঘন্টা দাও। 72 ঘন্টা দিয়ে আবার আপডেট করে দিলাম। তো পরে তিনি আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে বললেন যে না, 72 ঘন্টা না, এটা 24 ঘন্টা করে দাও। তো এই ছিল আপনার এই স্মারকলিপি প্রস্তুতের ঘটনা। এটা আমার ওই দিন প্রায় স্মারকলিপিটা মোটামুটি একটা খসড়া রেডি করতে প্রায় রাত 3টা বেজে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নাহিদ ইসলামের সেদিনের 10 দফা নির্দেশনা এবং পরদিন সারা দেশে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি, তা আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাস্তাঘাট ও বসত বাড়ি থেকে নেমেছে পানি, তবে কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। পানি নামার সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে পটুয়াখালীতে টানা 1 সপ্তাহের ভারী বর্ষণে পানির সাগরমুখী হওয়ায় তীব্র স্রোতে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানির চাপে বিধ্বস্ত স্লুইস গেট আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। প্রথমে চলে যেতে চাই ফেনীতে ডালিমের কাছে। ডালিমে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো হিসাব পাওয়া গেছে কিনা? রাত্রি আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর ফুলগাজীর জামুরা এলাকায়। ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বিভিন্ন এলাকা থেকে বন্যার যে পানি সেটি নামতে থাকলেও এই এলাকাটিতে আমরা দেখেছি যে এখনো ঘরবাড়িতে পানি রয়েছে এবং যে রাস্তাটিতে আছি এই রাস্তাতেও কিন্তু পানি রয়েছে। এই চিত্র ফেনীর ছাগলনাইয়া সদর এবং এই দাগনমিয়ার কিছু এলাকায় রয়েছে, তবে পরশুরাম এবং ফুলগাজীর অধিকাংশ এলাকা থেকে কিন্তু পানি নেমেছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে জেলায় 1700 হেক্টরের মতো আমনের যে বীজতলা সেটি পানিতে নিমজ্জিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2000-এর বেশি পুকুর এবং ঘেরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে, যার ফলশ্রুতিতে 12 কোটি টাকার বেশি এই যে মৎস্য খাতে ক্ষতি হয়েছে বলে মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে পোল্ট্রি খাত এবং যে প্রাণী সম্পদ খাত সেই খাতে ক্ষতির বিষয়ে আমাদেরকে তারা জানিয়েছেন যে 64 লাখের মতো সেই খাতেও ক্ষতি হয়েছে। আর যে অবকাঠামো মানুষের গর্ভবসতি যদি বলি, ফেনীর শুধু পরশুরামেই শতাধিক গর্ভবসতি কিন্তু নষ্ট হয়েছে, ফুলগাজীতে প্রায় আরো 1/2 শতাধিক গর্ভবসতি নষ্ট হয়েছে। এছাড়াও
রাস্তাঘাট থেকে শুরু করে যে অবকাঠামোর একদমই বিপর্যয়কর পরিস্থিতি হয়েছে এই 4 দিনের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কারণে। বলা চলে 2025-এর পরে 2024-এর পরে 2025-এ আরেকটি বিপর্যয়কর বন্যা সহিত হলো ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার বাসিন্দাদের। আমরা কথা বলেছি ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বন্যা এবং দুর্গত পরিস্থিতিতে ফেনীতে 150-টির বেশি আশ্রয় কেন্দ্র কিন্তু তারা প্রস্তুত রেখেছিলেন। সেখানে 8,000-এর বেশি মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন। 6,000-এর মতো মানুষ ফিরে গেছেন, আরো কিছু 2,000-এর মতো মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। সব মিলিয়ে বন্যা পরিস্থিতির যে বিষয় সেটি উত্তরণের পথে আছে, তবে এখনো কিছু কিছু জায়গায় কিন্তু পানি রয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সর্বমোট মুড়ি, কৌহু এবং সিলুনিয়া নদীর যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, এবং 122 কিলোমিটার বাঁধের 36টি জায়গায় ভেঙেছে এবং সেই 36টি জায়গা দিয়ে কিন্তু পানি ঢুকে কিন্তু জনপদ কিন্তু প্লাবিত করেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে গতকাল রাতে তারা যে ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো রয়েছে সেগুলো সরজমিনে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনই সেসব বাঁধের মেরামতের কাজ করা সম্ভব নয়। যদি বৃষ্টি না হয় এবং পানি যদি কমে তাহলে কিন্তু তারা সেসব বাঁধে মেরামতে হাত দিতে পারবেন। পানি উন্নয়ন বোর্ড আরো আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 3-4 দিন আগে নদীর যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সেখানে নদীর পানি কিন্তু এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও যে 36টি স্থানে বাঁধের 36টি স্থানে ভেঙেছে, সেই 36টি স্থান দিয়ে কিন্তু সেই 36টি স্থান দিয়ে কিন্তু যে পানি সেটি ঢুকছে এবং এখনো কিন্তু কিছু কিছু গ্রাম প্লাবিত হচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর জামুরা এলাকা থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির খবর শুনছিলাম ডালিমের কাছ থেকে। এবার যেতে চাই পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, পটুয়াখালীতে তো টানা 1 সপ্তাহের ভারী বর্ষণে পানি সাগরমুখী হয়, তীব্র স্রোতে বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। এখন আসলে সেখানকার পরিস্থিতি কি এবং কর্তৃপক্ষ আসলে কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রাত্রি বর্ষণের পানি কিন্তু এখন বিভিন্ন পয়েন্ট থেকেই কিন্তু সমুদ্রগামী হচ্ছে, যেমন আন্ধারমানিক নদ, রাবনাবাদ নদ সহ আশপাশে যে সকল নদ নদী রয়েছে সকল নদ নদী থেকেই কিন্তু পানি সমুদ্রগামী হচ্ছে। সে কারণে তীব্র স্রোত দেখা দিয়েছে, আর সেই স্রোতের কারণেই কিন্তু বিভিন্ন বেড়িবাঁধ এলাকার যে বেড়িবাঁধ রয়েছে, নড়বড়ে বেড়িবাঁধ, সেগুলোতে কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের যে গইয়াতলা বেড়িবাঁধ এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এই বেড়িবাঁধটি, সেটি কিন্তু এই যে সোনাতলা নদের তীব্র স্রোতে অনেকটাই ক্ষয়ে গেছে। আর এই ভাঙন রোধের কারণে এখানকার পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে 150 মিটার বেড়িবাঁধ এলাকায় 30 কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগে বালুর ঢুকিয়ে সেগুলোকে এই নদীর স্লোপে দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করছেন। তো এখানকার স্থানীয় যে কৃষি কর্মকর্তা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এই বর্ষায় যে যতটা ক্ষতি হচ্ছে, যদি এই বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে সেখান থেকে যে নদীর যে পানি প্রবাহিত হবে তাতে কিন্তু বেশি ক্ষতির সংখ্যা। তো সে কারণেই কিন্তু জরুরি ভিত্তিতে এই বেড়িবাঁধের যে বিপর্যস্ত বেড়িবাঁধ এলাকায় জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড। আপনাকে আরও জানিয়ে রাখি যে এই গইয়াতলা বেড়িবাঁধ সংলগ্ন একটি স্লুইস গেট রয়েছে, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যে সেটি বিধ্বস্ত হয়েছে। বন্ধ করার ফলে সেখান থেকেও কিন্তু জমির অভ্যন্তরের যে পানি, বর্ষার পানি, সেগুলো তীব্র গতিতে এবং চাপ সৃষ্টি হওয়ায় সেখান থেকেও কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে সেখানে তারা বিকল্প ব্যবস্থায় তারা অন্য একটি স্লুইসের সঙ্গে পানি যাতায়াতের ব্যবস্থা করবেন, এমনটি নিশ্চিত করেছে। তো এখানকার যে কৃষি কর্মকর্তা এবং এখানকার কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এখন যদি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত না করা হয় তাহলে কিন্তু কৃষির উপরে মারাত্মক একটা বিরূপ প্রভাব পড়বে। এই ছিল আমার কাছে সব শেষ। পটুয়াখালী এবং ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রসূতি সেবা কেন্দ্রে বাড়তি অর্থ গুনতে হচ্ছে নাগরিকদের। 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। এতে চিন্তিত নিম্ন আয়ের সেবাগ্রহীতারা। একই সঙ্গে কমানো হচ্ছে সেবাদানকারীদের বেতন এবং রেড কার্ডের সংখ্যাও। ডিএনসিসি জানায়, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নিজ উদ্যোগে সেবা চালু রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর জানাচ্ছেন শম্পা বিশ্বাস। বন্ধ হয়ে গিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের অর্থায়ন। ফলে এখন থেকে নাগরিকদের এই প্রকল্পের আওতাধীন সেবা কেন্দ্র থেকে সেবা নিতে হলে অর্থ খরচ করতে হবে। যেখানে আগে নামমাত্র মূল্যে সেবা নিতেন নগরবাসী, আবার রেড কার্ডধারীরা এই সেবা নিতেন বিনামূল্যে। 1 জুলাই থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের সেবা কেন্দ্র থেকে সেবা নিতে 50% অর্থ বহন করতে হচ্ছে নাগরিকদের। অর্থাৎ চিকিৎসা ব্যয় 100 টাকা হলে এর মধ্যে 50 টাকা বহন করতে হচ্ছে রোগীকে, আর বাকি 50% স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনসিসি 25% করে বহন করছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে রেড কার্ডের সংখ্যা কমানোর। ফলে চিন্তিত সেবাগ্রহীতারা। যে কোনো সমস্যা, যা বাচ্চাদের অসুস্থ হয়, ঠান্ডা লাগে, আমার জ্বর আসে, তো এই সেবাগুলো এখান থেকে নেওয়া হয়। না থাকলে তো আমাদের গরিব মানুষের জন্য কষ্ট। আমাদেরকে সেবা নিতে বেশি দূরে যেতে হচ্ছে না, এলাকার মধ্যেই আমরা পাচ্ছি। না থাকলে তো তখন ধরেন যে একটা ট্রান্সপোর্ট নিতে হতো, একটা হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতো, বিভিন্ন হ্যাসেল হতো। আগে এই সেবাকেন্দ্র থেকে রেড কার্ডধারীদের সেবা এবং ওষুধ বিনামূল্যে দেওয়া হতো। প্রতি বছর গড়ে 250 থেকে 300 জন ব্যক্তির পরিবারকে রেড কার্ড সুবিধা দেওয়া হতো। এখন সেটি নামিয়ে আনা হবে অর্ধেকে। আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা গাইডলাইন দিয়েছে যে খরচটা আমরা কীভাবে বিয়ার করব। সেটা হচ্ছে 50% হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসবে। তার মানে আমি সার্ভিসটা দিব, সার্ভিসের বিনিময়ে আমি আপনার কাছ থেকে কিছু খরচ নিব। এর আগে বিভিন্ন রাজনৈতিক কারণে রেড কার্ডগুলোর অনেক মিসইউজ হতো। রেড কার্ডের যারা পাওয়ার যোগ্য না, তারাও রেড কার্ডটা পেয়ে গিয়েছিল। তো আমরা রিভিউ করলে আমাদের একটা রাফ এস্টিমেশন হচ্ছে 50% রেড কার্ড এমনিতে ইনভ্যালিড হয়ে যাবে। এদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসের অর্থায়ন বন্ধ হওয়ায় জনবল কাটছাট না হলেও কমানো হবে সেবাদানকারীদের বেতন। তাই চিন্তায় সেবাদানকারী কর্মীরাও। চলে গেলে একটা বিশাল পরিমাণ জনসংখ্যা যারা সেবা বঞ্চিত হয়ে যাবে। এখানে শুধুমাত্র যে মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির লোকজন আসে এমন না, অনেক ভালো মানুষরা আমাদের এখানে সেবা নিতে আসে, কারণ আমাদের সেবার মান ভালো দেখে তারা অল্প টাকা এখানে নিতে আসে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট 1998 সাল থেকে ঢাকা উত্তর সিটির নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে আসছে। এই প্রকল্পের অর্থের মূল যোগানদাতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। গত 30 জুন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। ফলে 1 জুলাই থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি নিজ উদ্যোগে পরিচালনা শুরু করে ডিএনসিসি। তবে কতদিন এই প্রকল্প নিজ উদ্যোগে চালাবে ডিএনসিসি, এ বিষয়ে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আশা প্রকাশ করেন 1 বছরের মধ্যে এই প্রকল্পে আবারও অর্থায়ন শুরু করবে এডিবি। এডিবি একটা সময়ের জন্য তারা এই ফান্ডিংটা বন্ধ করেছে। আমরা আশা করছি যে 9 মাস থেকে হয়তো 1 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে তারা আবার এটাকে পুনরায় অর্থায়ন করবে। এই 1 বছর আমাদেরকে নিজস্ব ব্যবস্থায় এই স্বাস্থ্য ব্যবস্থাটা চালাতে হবে। 25 বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার বিভাগের আওতায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে ডিএনসিসিতে পরিচালিত হয়ে আসছিল নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রগুলো। প্রকল্পটির আওতায় 21টি ওয়ার্ডে 6টি নগর মাতৃসদন, 30টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং 60টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হতো। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমে গতি বাড়াতে সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তো এগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে এগুলো ঠিকই আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলোর ব্যাপারে একটু ধীর গতি অবলম্বন করার জন্য বলছেন। এখন হচ্ছে যে সমস্যাটার সূত্রপাত আমরা দেখলাম যে সমস্যাটার সূত্রপাত কোথায়। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন কাডারের সঙ্গে অন্যান্য কাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কার, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 কাডার না কত মিলে একটা ওদের আরেকটা স্টেশন আছে। তো এইটা হচ্ছে এর মূল কারণ। তো এইটা এখন বললেন যে এটা তো ছিলই, তো হঠাৎ এটা গেল কেন, মানে ওই অধ্যাদেশটাকে কেন্দ্র করে এটা হলো কেন।
তো এইটা হয়েছে, আমরা দেখলাম যে এখানে দুটো কারণ। তো এখানে দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে বলছেন সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত নাকি কে? এ তো যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। এইটা একটা সমস্যা। একই সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এই একই অধ্যাদেশের 7(3) ইয়েতে সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে। তা আপনি এটা বলছেন যে এখানে তো এটা তো ভূমি রাজস্বের কথা তো এখানে বলা হয় না, কিংবা পাসপোর্ট ফির কথা তো এখানে বলা হয় না, অন্যান্য রাজস্বের কথা তো এখানে বলা হয় না। তো এখানে তো একটা নির্দিষ্ট শুল্ক, ভ্যাট ও আয়করের কথা বলা হয়েছে। তো এই জন্য এইসব কতগুলো এই অধ্যাদেশের কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি। তো এইগুলো আমরা তো একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেবো যে এইগুলোকে করা। সচিবালয়ে ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমে গতি বাড়াতে সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আয়তনে দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভায় নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ সহ নানা সমস্যায় জর্জরিত এই পৌরসভা। পৌরবাসীর ভোগান্তি নিয়ে আরও জানাতে শহরের কারমাইকেল সড়ক থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। রাজীব, পৌরসভার কর্মকর্তারা অপর্যাপ্ত নাগরিক সুবিধা নিয়ে কি বলছেন? পৌরসভার উন্নতিকরণে সাম্প্রতিক কোনো পদক্ষেপ চোখে পড়েছে কিনা আপনার? রাত্রি পৌর কর্তৃপক্ষ বরাবরই যে এই নাগরিক সুবিধাগুলো আসলে ব্যাহত হওয়ার কারণ হিসেবে জানাচ্ছে তাদের জনবল সংকট এবং নাগরিক সুবিধাগুলো দিতে যে ধরনের সামগ্রী প্রয়োজন সেগুলো তাদের সংকট রয়েছে। এই কথা তারা বারবারই বলছেন যে এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি কারমাইকেল রোড, এখানে ময়লা আবর্জনা রাখা হয়। আশপাশের এলাকাগুলো থেকে ছোট ছোট গাড়িতে করে এখানে ময়লা আবর্জনাগুলো এনে জড়ো করা হয় এবং দিনের বেশিরভাগ সময় ময়লাগুলো এখানেই থাকছে এবং পশু পাখি ছিন্নমূল মানুষরা এই ময়লাগুলো তারা এই এলোমেলো করছে এবং রাস্তার অর্ধেকটা পর্যন্ত এই ময়লা চলে আসছে, যাতে করে যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। আর এছাড়া যে পৌরবাসীর যে আরও ভোগান্তি রয়েছে সেগুলোর মধ্যে আরেকটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। পুরনো ড্রেনেজ ব্যবস্থার কারণে আসলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যাচ্ছে এবং জলাবদ্ধতা থাকছে 2-3 দিন ধরে বৃষ্টির পরেও। আর এই যে বগুড়া পৌরসভার যে 1000 কিলোমিটার রাস্তা রয়েছে, এই 1000 কিলোমিটার রাস্তার দুপাশ দিয়ে 2000 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা, সেখানে মাত্র 650 কিলোমিটার ড্রেন রয়েছে, যে কারণে বৃষ্টির পানি অপসারণেও, বৃষ্টির পানি নিষ্কাশনেও কিছুটা সময় লেগে যাচ্ছে। আর এই ধরনের ডাস্টবিনগুলো বেশ কয়েকটি জায়গায় রয়েছে বগুড়া শহরের প্রবেশ পথগুলোতে। এই ধরনের ডাস্টবিন থাকার কারণে পৌরবাসীর ভোগান্তি চরমে। আর এই যে সংকট নিরসনে যেটি আসছে সেটি হচ্ছে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হচ্ছে। আসলে এই সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়টি যখন এসেছে তখন থেকেই এই ভোগান্তিগুলো বেড়েছে। 2006 সালে সর্বপ্রথম এই পুরনো এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কার্যক্রম হাতে নেওয়া হয় এবং সে সময় পৌরসভার যে আয়তন তা বৃদ্ধি করা হয় এবং 21টি ওয়ার্ড গঠন করা হয়। তারপর এই 6 সালে যে পদক্ষেপ নেওয়া হয় সিটি কর্পোরেশন করার, তখনই সেটি বন্ধ হয়ে যায় এবং 2006 সাল থেকে এই পৌরসভার যে আয়তন সেটি বড় হয়, কিন্তু নাগরিক সুবিধা যেটি সেটি বৃদ্ধি পাচ্ছে না। যে এই পৌরসভার যে আগে যে বরাদ্দ আসতো, বর্ধিত অংশ হওয়ার পরেও কিন্তু একই রকম বরাদ্দ আসতো, যে কারণে এই পৌরসভায় আসলে পর্যাপ্ত নাগরিক সুবিধা দিতে পারেনি। এমনকি 2006 সালে যে জায়গাগুলো বৃদ্ধি করা হয়েছে সেই জায়গাগুলোতে যে সড়ক রয়েছে সেই সড়কগুলো
জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা দেখেছি যে বর্ধিত অংশের কিছু কিছু কাঁচা রাস্তা রয়েছে যেগুলোতে এখন পর্যন্ত ইট পাড়া হয়নি বা রোড লাইট লাগানো হয়নি। একেবারে আগে 2006 সালের আগে যেরকম ছিল এখন পর্যন্ত সেরকম রয়েছে, এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের কারণে এই জায়গাগুলোতে চলাফেরা করে আসলে সাধারণ মানুষের জন্য খুবই দুঃসহ হয়ে পড়ে বৃষ্টির দিনগুলোতে। এই বিশেষ করে এই সমস্যাগুলো সমাধানের জন্য বগুড়াবাসীর চাওয়া এখন যে পৌরসভাকে যখন সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে তখন আসলে এই সমস্যাগুলো সমাধান হবে, এমনটি মনে করছেন বগুড়া পৌরবাসী। আসলে 1876 সালে প্রতিষ্ঠিত এই পুরনো এই পৌরসভা আসলে 2006 সালের পর থেকে এরকম ভোগান্তিতে বগুড়ার নাগরিকরা, বগুড়া পৌর এলাকার নাগরিকরা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে পৌর এলাকার ভোগান্তির সবশেষ রাত্রি। বগুড়ার পৌরবাসীর ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাজীব সেলিম। ভারী বৃষ্টিতে স্পেনের ক্যালেডোনিয়ায় অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সড়ক ও রেলপথ তলিয়ে যাওয়ায় দেশটির কয়েকটি অঞ্চলে শুক্রবার থেকে জারি আছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গৃহবন্দী চীনের ফুজিয়ান প্রদেশের হাজারো বাসিন্দা। 13 থেকে 17 জুলাই পর্যন্ত আকস্মিক বন্যা সতর্কতা জারি আছে এশিয়ার আরেক দেশ পাকিস্তানে। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। এক রাতের ব্যবধানে পাল্টে গেছে স্পেনের ক্যালেডোনিয়ান রাজ্যের চেহারা। আকস্মিক বন্যায় ডুবে গেছে অঞ্চলটির বেশিরভাগ সড়ক, লোকালয়ে পানি ঢুকেছে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, শনিবার রাতে 200-র বেশি জরুরি ফোন এসেছে ক্যালেডোনিয়ান ফায়ার ডিপার্টমেন্টের হেল্প ডেস্কে। বন্যা দুর্গতদের উদ্ধারে অভিযান চলছে হেলিকপ্টারের সহায়তায়। শুক্রবার থেকে স্পেনের বেশ কিছু অঞ্চলে জারি আছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। বন্যার হটস্পট ক্যালেডোনিয়ায় শনিবার 1 ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নতুন করে দেশটির 25টি অঞ্চলে জারি হয়েছে বৈরী আবহাওয়া সতর্কতা। এর মধ্যে 8 অঞ্চলে জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। উদ্ধার অভিযানের পাশাপাশি উচ্চ সতর্কতা জারি আছে এমন অঞ্চলে ব্রিজ ও বাঁধ ধস ঠেকাতে কাজ করছে স্প্যানিশ সেনাবাহিনী। এদিকে 10 জুলাই স্থানীয় সময় রাত 8টা থেকে 11 জুলাই দুপুর 3টা পর্যন্ত চীনের ফুজিয়ান প্রদেশে 195 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চীনা গণমাধ্যম নিশ্চিত করেছে দেশটিতে 1961 সালের পর এটাই জুলাই মাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। অব্যাহত এই ভারী বৃষ্টির কারণে একদিকে যেমন বন্যা পরিস্থিতির সঙ্গে লড়তে হচ্ছে ফুজিয়ানের বাসিন্দাদের, অন্যদিকে সচল করা যাচ্ছে না রেল ও সড়ক পথে যান চলাচল। বন্যা কবলিতদের উদ্ধারে অভিযান চালানোর পাশাপাশি ঝড় বৃষ্টিতে ভেঙে পড়া গাছ ও অবকাঠামোর ধ্বংসাবশেষ সরাতে তৎপরতা দেখাচ্ছে স্থানীয় প্রশাসন। চীন ছাড়াও বর্ষা মৌসুমের শুরুতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার সঙ্গে লড়ছে পাকিস্তানও। আগামী 4 দিন দেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, এবারের বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে। অন্যদিকে টেক্সাসের বন্যার ধকল সামলাতে না সামলাতেই টর্নেডোর আশঙ্কা আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আইওয়া ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। শুক্রবার থেকে আকস্মিক বন্যা সতর্কতা জারি আছে আইওয়ার ডেভনপোর্ট অঞ্চলে। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ম্যাসাচুসেটসে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে বিশ্বের এক প্রান্ত যখন ভারী বৃষ্টি, বন্যা আর ঝড়ের সঙ্গে লড়ছে, তখন চলতি মৌসুমের দ্বিতীয় তাপ প্রবাহের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও জার্মানিতে তীব্র দাবদাহের মধ্যে নানা পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয় পর্যটকরা। ইউরোপের বিভিন্ন প্রান্তে গড়ে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আভাস দিচ্ছে দ্বিতীয় তাপ প্রবাহ আসতে পারে চলতি সপ্তাহেই। শুধু ইউরোপ নয়, তাপপ্রবাহ দেখা যাচ্ছে উত্তর কোরিয়া ও চীনের বিভিন্ন রাজ্যে। ফুজিয়ানের বন্যা ছাপিয়ে চীনের সানসি প্রদেশের সর্বোচ্চ 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ও মেক্সিকোর পণ্যে 30% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এই দুই বাণিজ্য অংশীদার যদি পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় তাহলে এদের পণ্যে আরও কয়েক গুণ আমদানি শুল্ক আরোপ করা হবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইইউর পক্ষ থেকে জানানো হয়, 1 আগস্টের আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই শুল্ক দ্বন্দ্ব সমাধানের প্রত্যাশা করছেন তারা। যদিও শুক্রবার ইইউ প্রধানকে পাঠানো চিঠিতে মন্তব্য করেন, বহুদিনের অংশীজন হওয়া সত্ত্বেও ইউরোপের সঙ্গে বাণিজ্য করে সম্পূরক কোনো সুবিধা পাচ্ছে না যুক্তরাষ্ট্র। মেক্সিকো ইইউ জোটভুক্ত দেশ ছাড়াও চলতি সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া,
কানাডা ও ব্রাজিলের পণ্যে 30% আমদানি শুল্ক চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কার্যকর হতে পারে 1 আগস্টের পর থেকে। আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন মশিউর অনিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনেক হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানকার সার্বিক পরিস্থিতিকে আপনার কাছে জানতে চাই এবং তাদের বিচারিক যে কার্যক্রম সেটি কি শুরু হয়েছে কিনা। রাত্রি যেই মুহূর্তে আপনি বলছেন যে আশুলিয়ার যেই ঠিক আবু সাইদ হত্যাকাণ্ডে যে 4 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মুহূর্তেই কিন্তু তার কিছুক্ষণ আগেই কিন্তু আরো 8 জনকে নিয়ে আসা হয়েছিল আশুলিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত। মূলত লাশ পোড়ানোর যে ঘটনা, সে ঘটনাতে যারা জড়িত তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। মামলার একটু প্রেক্ষাপটটা বলার আগে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, জুলাই আগস্টের সময় যে সংগঠিত গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যারা নৈপথ্যে ছিলেন তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই বিচার প্রক্রিয়ার 3টা ধাপ রয়েছে। একটা হচ্ছে আপনার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বা ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার যে ধার্য তারিখ, এরপরে হচ্ছে জমা দিতে হয় হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় যাদেরকে নাম উল্লেখ করা হয়। তার পরবর্তীতে কিন্তু তাদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স নেওয়া হয়, তাদের পক্ষে একটা স্টেট ডিফেন্স নেওয়া হয় যারা অপরাধী পালিয়ে আছেন, যারা আজকে বা এই সময় অপরাধ ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না। এবার একটু প্রেক্ষাপটের কথা বলতে চাই, আজকে 2টো মামলার কিন্তু নির্ধারিত ডেট আছে, তারিখ আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যেখানে হচ্ছে আজকে আশুলিয়া হত্যাকাণ্ডের যে জুলাই আগস্টের সংঘটিত হত্যাকাণ্ড, যেখানে 5 জন নিহত এবং 1 জন আহতকে, অর্থাৎ একজন জীবিত মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, সেটার সঙ্গে জড়িত যে 8 জন, সেই 8 জনকে কিন্তু আজকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2তে কিন্তু আরো আবু সাইদ হত্যাকাণ্ডের যে 4 জন তাদেরকে কিন্তু হাজির করা হয়েছে। তো রাত্রি তাদেরকে আজকে নিয়ে আসা হয়েছে আদালত প্রাঙ্গণ থেকে। আমি পরবর্তীতে যখন বিচারকরা জানাবেন যে তাদের বিরুদ্ধে ভবিষ্যৎ কি পদক্ষেপ নেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া সম্ভব হবে যখন আদালত প্রাঙ্গণ থেকে তারা সেই বক্তব্যটুকু রাখবেন। তো রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ। আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখান থেকে যুক্ত ছিলেন মশিউর অনিক। এবার বাংলাদেশ সিরিজ শ্রীলঙ্কা টি20 সিরিজের খবর। টেস্ট ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি20 সিরিজ বাঁচানোর মিশনে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি20তে মুখোমুখি হচ্ছে 2 দল। এ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে নামতে পারে লিটন দাসের দল। জাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছন্দ হারিয়ে বাংলাদেশ বেসামাল। টেস্ট, ওয়ানডে কিংবা টি20 সব সংস্করণেই একই হাল। বারবার ঘুরে দাঁড়ানোর কথা বললেও মাঠের ক্রিকেটে কেবলই হতাশা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিত খেললেও সাফল্যের চিত্রে দেখা মেলা ভার। সবশেষ 5 ম্যাচে জয় নেই একটিও। গেল 3 মাসে 7 ম্যাচ খেলে জয় কেবল একটি, সেটিও দুর্বল আরব আমিরাতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 সিরিজে 0 হাতে ফেরার পর আরও একটি সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জের সামনে লিটন দাসরা। দলের যে হাল তাতে পারবে তো বাংলাদেশ? Good enough in the last game. I think we know that we have to get more runs and we have to bowl better in the first 6. So I think the improvements are there that we need to be doing certain things at certain levels for us to be competing with them. So that's what we're looking to do. পরিস্থিতি যখন এমন তখন উত্তপ্ত লাল সবুজের ড্রেসিং রুমও। আগের ম্যাচেই 4 ওপেনার নিয়ে একাদশ সাজানো আর ইনফর্ম ব্যাটার জাকির আলীকে বাদ দেওয়ার ব্যাখ্যা খুঁজতেই গলদঘর্ম অবস্থা। এ অবস্থায় সিরিজ বাঁচানোর ম্যাচে একাধিক পরিবর্তন নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। ফিরতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ আর ব্যাটার জাকির আলী। Zakir got injured before the third one day. We're gonna see how he is tonight and then make a decision as to what his position is tomorrow. People have got to be realistic. We had to play a batsman there, so that's the batsman. In this format, you watch around, people open sometimes, people bat 5, people bat 6. Adaptation is a big thing. দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরার কথা যার, সেই ক্যাপ্টেনও দীর্ঘদিন ধরে অফ ফর্মে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ 17 ইনিংসে কোনো 50 দেখা নেই। টি20তে সবশেষ 50তে এসেছে 14 ম্যাচ আগে। ক্যাপ্টেনকে নিয়ে কি ভাবছে টিম ম্যানেজমেন্ট? I think yes, his confidence is a little bit low, but again,
We know what he can produce, and we've been working hard with him to get to that stage. So hopefully in this next match he comes up and gets to that stage. Hopefully he gets off as quickly as we want him to get off and shows the abilities that he has. ডাম্বুলায় যে ৮টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়েছে তাতে 2 বার 2 শতাধিক রান উঠেছে। ঘাসের উইকেটে রান করা তুলনামূলক সহজই, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের রান তোলার যে গতি কিংবা ব্যাট বলে যোগাযোগে যে ঘাটতি, তাতে রান প্রসবা উইকেটই বা কতটুকু কাজে আসবে? নোমান আব্দুল্লাহ, এখন। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।